তোমার 50 কেজি ভরের বন্ধু একটি 50 কেজি ভরের মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে। তুমি কি ভরবেগ বের করতে পারবে? ভরবেগকে আমরা আগে একটু জেনে নিই। আমরা ভরবেগটা ছিল আগেই আমরা পড়েছি। ভরবেগটা হলো গিয়ে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আর ভরবেগকে মূলত পি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে পি সমান সমান ভর হলো গিয়ে এম আর বেগ হলো গিয়ে ভি। তার মানে আমরা ভরবেগের সূত্রটা পাই পি সমান সমান এম ভি। এই সূত্রের সাহায্যে আমরা ভরবেগটাকে নির্ণয় করব। চলো তাহলে আমরা ভরবেগটাকে নির্ণয় করে আসি। দেখো, এখানে এখানে প্রথমত আমাদের যেটা ছিল, একজন ব্যক্তির ভর ছিল। তোমার যে বন্ধু ছিল সেই বন্ধুর একটা ভর রয়েছে। সেই বন্ধুর ভর কত সেটাকে আমরা এম ওয়ান বললাম। এম ওয়ান সমান সমান ছিল হলো গিয়ে 50 কেজি। একই রকমভাবে বন্ধু যে মোটরসাইকেলের উপর উঠেছিল, চলতেছিল, যে মোটরসাইকেলটি তারও একটা ভর ছিল। সেই ভরটা হলো গিয়ে আমরা ধরলাম এম টু সমান সমান হলো গিয়ে 250 কেজি। এখন যেহেতু মোট ভর, যখন কোনো একটা ব্যক্তি একটা মোটরসাইকেলের উপর বসে তখন দুটা মিলেই তার ভর নির্ণয় হয়। তাহলে মোট আমাদের ভর রয়েছে, মোট ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম। তার মানে মোট ভর কত? এম ওয়ান প্লাস কত? এম টু। এম ওয়ান প্লাস এম টু, তাহলে দুটা ভর করলে টোটাল আমরা যোগফল তাই হলো গিয়ে 300 কেজি। আর আমাদের একটা বেগ দেওয়া ছিল, যে গাড়িটা যখন চলতেছিল তার বেগ ছিল হলো গিয়ে 20 মিটার পার সেকেন্ড। আমাদের নির্ণয় করতে হবে ভরবেগ। ভরবেগকে একটু আগে আমরা বলেছি পি দ্বারা প্রকাশ করা হয়, আর ভরবেগ হলো গিয়ে এমভি। আমরা কি জানি ভরবেগ মানে? আমরা একটু আগেই জেনে আসছি এর আগের সেশনে। পি ভরবেগ, একে ভর এবং বেগের গুণফল, মানে পি সমান সমান এমভি। তাহলে এম এর পরিবর্তে এম এর মানটাকে বসাতে হবে, ভির পরিবর্তে বেগের মানটি। তাহলে দেখো, আমরা এম এর পরিবর্তে এম এর মান 300 কেজি এবং ভির পরিবর্তে ভির মান 20 মিটার পার সেকেন্ড বসিয়েছি। এখন এটাকে গুণ করতে হবে। গুণ করলে পরে আমাদের যে মানটা পাই 6000 কেজি মিটার পার সেকেন্ড। এটি হলো গিয়ে আমাদের ভরবেগ, কাঙ্ক্ষিত ভরবেগ। তোমার বন্ধু ব্রেক করে, আমরা পূর্বেই যে গণিতটা পেয়েছিলাম, যেখানে মোটরসাইকেল চলতেছিল, সেখানে মোটরসাইকেল চালানো শুরু করেছিল কিন্তু কখনো সে থামেনি। এখানে কিন্তু এবার দেখা যাচ্ছে যে সেই বন্ধুটি কি করছে, তোমার বন্ধু ব্রেক করে। ব্রেক করেছে, কি করেছে, 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটিকে পুরোপুরি কি করেছে, থামিয়ে ফেললো। তার মানে 10 সেকেন্ডের মধ্যে কি করেছে, এখানে আমরা একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে। মানে সে তখন কি করলো, থামিয়ে দিল। থামালে তখন তার আর কোনো বেগ থাকে না। যখন থেমে গেছে তখন তার আর কোনো বেগ নেই, তার বেগটা হয়ে গেছে শূন্য। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে? তার মানে আমাকে ভরবেগটা কত হবে প্রাথমিকভাবে এটা আবার নির্ণয় করতে হবে। এজন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে? তার মানে মোটরসাইকেলের উপরে ভরবেগটাকে থামিয়ে দিতে বা মোটরসাইকেলকে থামাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এটা নির্ণয় করতে বলা হয়েছে। এটাকে আমরা চলো তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি এটাকে আমরা দেখে নিই। পরে এখানে আমরা দেখি মোট ভর ছিল, আমাকে টোটাল মোট ভর ছিল 300 কেজি। আদিতে এখানে দুটো ভরবেগ, কারণ একটা হলো গিয়ে গাড়ি কোনো একটা অবস্থায় থেকে চলতেছিল, চলতে চলতে যখন চলা শুরু করেছিল তখন তার গতি ছিল 20 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে বলছে গাড়িটি থেমে গেছে, একটা জায়গায় এসে গাড়িটি থেমে গেছে। তার মানে যখন থেমে গেছে তার তখন আর কোনো গতি নাই। তার মানে তার গতিটা হলো গিয়ে 0 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাকে এখানে দুটা গতি রয়েছে, প্রথম যে গতিটা রয়েছে এটাকে বলা হয় আদিবেগ, আদিবেগ ইউ। আর সর্বশেষ যেটা রয়েছে এটাকে বলা হয় শেষ বেগ, শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আদিবেগ হলো গিয়ে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, এবং আমাদের যে সময়টা রয়েছে সময়টা হলো গিয়ে 10 মিটার পার সেকেন্ড। আমাদের বলছে ভরবেগের পরিবর্তন, এখানে ভরবেগের পরিবর্তনের হার।
ভরবেগের পরিবর্তনের হার, হারটা হলো গিয়ে সময়, তাহলে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এম এ বাই হলো গিয়ে টি। এখন এখান থেকে আমরা দেখো এখানে এম আছে, এখানেও এম রয়েছে, এই দুটো এম থেকে একটাকে আমরা কমন নিলাম, কমন নিলে কি থাকলো, এখানে শুধুমাত্র ভি মাইনাস মাইনাস বসে গেছে, ইউ জায়গায় ইউ বসে গেল, নিচে টি টি বসে গেছে। এখন আমরা যে মানটি পেয়েছি সেই মানটাকে যদি বসিয়ে দিই, এম এর জায়গায় যে মান পেয়েছিলাম 300 কেজি, সেই 300 কেজি, ভির মান ছিল 0 এবং ইউর মান ছিল হলো গিয়ে 20 বাই 10 এর মান ছিল হলো গিয়ে 10 বসিয়ে দিলাম। যেহেতু শূন্যর কোনো মান নাই, তাকে শুধুমাত্র -20, এটাকে যদি আমরা গুণ করি এবং 10 দ্বারা ভাগ করি, তার মান পাওয়া যাবে হলো গিয়ে -600 কেজি মিটার পার সেকেন্ড। এটা ছিল আমাদের ভরবেগের পরিবর্তনের হার। এখন ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটাকে পরিবর্তন করতে আমাদের এখানে আরেকটা প্রশ্ন ছিল যে বলের কি পরিবর্তন। তাহলে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখেছি, প্রতিপাদন করেছি আমরা এফ ইকুয়াল টু এম এ। এই এম এটাই হচ্ছিল আমাদের হলো গিয়ে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হারটা আমরা কত পেয়েছি, 600 বলের একক হলো গিয়ে নিউটন। এখানে একটু বিষয় যে এখানে ভরবেগের যে পরিবর্তন, এটা হলো গিয়ে ঋণাত্মক রয়েছে, কারণ ঋণাত্মক, আর এখানে আমরা কোনো ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব না, কারণ এখানে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে থামিয়ে ফেলতে। আর এখানে ঋণাত্মক চিহ্ন, এখানে তাদের দিকের পরিবর্তন হতে পারে, পিছনের দিকে যখন আমরা কোনো দিকে হয়, পিছনের দিকে হলে তখন এটা হলো গিয়ে ঋণাত্মক ব্যবহার করি আমরা, এটা দিক নির্দেশ করতেছে। বাট এখানে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করতেছি, কারণ একটি কাঠের পাটাতন সর্বোচ্চ 50 নিউটন বল, প্রতিক্রিয়া বল দিতে পারে। প্রতিক্রিয়া বল রয়েছে হলো গিয়ে 50 নিউটন। একটি সাইকেলের ভর হলো গিয়ে 15 কেজি এবং স্কুটারের ভর হলো গিয়ে 110 কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে? মানে কোনটিকে পাটাতনে রাখলে পাটাতন সর্বোচ্চ যে প্রতিক্রিয়া, যখন একটা বস্তু রাখা হয় কোনো একটা পাটাতনের উপরে বা কোনো একটা জায়গায়, তখন ও কি করে, ও একটা বল প্রয়োগ করে। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে একটু আগেই জেনেছি যে নিউটনের তৃতীয় সূত্রটা হলো গিয়ে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তার মানে আমরা যখন নিচের দিকে কোনো একটা বল প্রয়োগ করতেছি, নিচের থেকে ঠিক এই পাটাতনটাও আমাদের ঠিক বিপরীত দিকে সমপরিমাণ বল প্রয়োগ করবে। তার মানে আমি যদি কোনো একটা পাটাতনকে এখানে 500 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই পাটাতনও আমাকে সমপরিমাণ, তার মানে 500 নিউটন বল প্রয়োগ করবে, কিন্তু এর বেশি ও প্রয়োগ করতে পারবে না। তাহলে এখানে আমাদের যে দুটি উদাহরণ রয়েছে, যে 15 কেজি এবং 110 কেজি, এদের ভিতরে কোন বলটি রেখে মেরামত করা যাবে যেখানে সর্বোচ্চ 500 নিউটন বল কি থাকবে, প্রতিক্রিয়া থাকবে? চলো তাহলে আমরা এটাকে একটু দেখে নিই। প্রথমে আমরা সাইকেলের ভরের ক্ষেত্রে যদি আসি, তো সাইকেলের ভর ছিল হলো গিয়ে 15 কেজি। তাহলে ভর যদি হয় 15 কেজি, তাহলে তার ওজনটা কত? ওজন করতে গেলে কি করতে হয়, তখন তার সাথে অভিকর্ষ ত্বরণের মান গুণ করতে হয়। অভিকর্ষ ত্বরণের যে মানটা ছিল, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি, জি সমান সমান হলো গিয়ে তার মান, এই মানটাকে সারাটা জীবন মুখস্থ করে রাখবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ওজন বের করতে হলে তখন কি করতে হবে, ভরের সাথে এই ওজনের ক্ষেত্রে কি করতে হবে, অভিকর্ষ ত্বরণকে গুণ করতে হবে। অভিকর্ষ ত্বরণের মান 9.8, গুণ করলে আমরা একটা মান পেলাম, মানটা হলো গিয়ে কত, 147 নিউটন। আবার আসি, আমাদের স্কুটারের একটি ভর ছিল, স্কুটারের ভরটি কত, 110 কেজি। তাহলে ভর থেকে আমাকে কিসে আসতে হবে, একই রকমভাবে ওজন বের করতে হবে। তাহলে ওজন কত, ওজনটা আমরা কিভাবে বের করেছি, সেই ভরের সাথে আমরা কি করব, অভিকর্ষ ত্বরণকে গুণ করব। অভিকর্ষ ত্বরণের মান যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখতে পাই কত পাই, 1078।
এখন একটু খেয়াল করে দেখো, আমাদের পাটাতনে সর্বোচ্চ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পেরেছিল 500 নিউটন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুটারের ভর হলো গিয়ে 1078। তার মানে ও পাটাতনের উপর 1078 বল ও প্রয়োগ করবে, কিন্তু প্রয়োগ করলে পাটাতনের ক্ষমতা আছে সর্বোচ্চ 500 নিউটন। তার মানে পাটাতন কি করতে পারবে না, ও সমপরিমাণ বলটা বিপরীত প্রতিক্রিয়া বলও দিতে পারবে না। তার মানে পাটাতনে রেখে ওকে মেরামত করা সম্ভব নয়, মানে পাটাতনে তার উপর তাকে রাখা যাবে না। তাহলে আমরা সাইকেলে দেখতে পাচ্ছি সে কি করতেছে, 500 থেকে কম বল প্রয়োগ করতেছে। তার মানে ও কি করতে পারবে, ও ওর সীমার ভিতরে থাকতে পারবে। তার মানে সাইকেল পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে। তোমাদের কাছে এমন একটি দড়ি আছে যা 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে। এই দড়িটি দিয়ে তোমাকে একটি বক্স ঝুলিয়ে রাখতে দেয়া হলো। তুমি কি যে কোনো ভরের বক্স ঝুলাতে পারবে? তার মানে আমাদের কোনো একটা দড়ি, ধরো আমাদের একটা বস্তুর সাথে কোনো একটা দড়ি বেঁধে রাখা আছে। এখন এই দড়ির সাথে দড়ির যে টান সহনশীল ক্ষমতা রয়েছে তার মানটা হলো গিয়ে 200 নিউটন। এখন এখানে আমাদের একটা বস্তু ঝুলিয়ে রাখতে বলা হয়েছে, বা যে কোনো একটা বক্স যদি আমরা ঝুলিয়ে রাখি, এখন এই ঝুলিয়ে রাখলে তার যে ভরটা রয়েছে, আমরা কি যে কোনো ভরেরই বস্তু নিতে পারবো, নাকি নির্দিষ্ট পরিমাণ ভরের কোনো বস্তু আমাদের নিতে হবে? চলো তাহলে আমরা দেখে নিই। এখন এখানে আমাদের কি রয়েছে, বল। বল হলো গিয়ে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বল হলো গিয়ে 200 নিউটন রয়েছে, এবং অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ হলো গিয়ে জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং আমাকে যে ভরটা নির্ণয় করতে হবে, সেই ভরটা কত ভর আমাকে বলেছিল, কত ভর, তাহলে ভর সমান সমান হলো গিয়ে এম, এমকে আমাদের বের করতে হবে, কত ভর বের করতে। তাহলে আমরা জানি বল সমান সমান হলো গিয়ে এম জি, তা আমাদের প্রয়োজন হলো গিয়ে এম কে। তার মানে আমরা একটা পার্শ্ব পরিবর্তন করে নিলাম, আমাদের প্রয়োজন এম, তাহলে জি আমাদের প্রয়োজন নাই, জি কে আমরা সরিয়ে ফেললাম, জি গুণ আছে, এ পাশে আসলে দেখা যাচ্ছে ভাগ হয়ে যায়। এবার আসি এম সমান সমান আমাদের প্রয়োজন, তার মানে এফ বলের মান পেয়েছি 200 নিউটন, বাই হলো গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড, এটা হলো গিয়ে জি এর মান, তাই বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পেয়েছি হলো গিয়ে 20.4 কেজি। আমরা পেয়েছি 20.4 কেজি। এখন তার মানে আমরা এই যে দড়ির সাথে যে বস্তুটাতে ঝুলিয়েছিলাম, এই বস্তুটির ভর সর্বোচ্চ কত হতে পারবে, 20.4 কেজি। মানে এর বেশি যদি হয় তাহলে কি হবে, দড়িটি ছিঁড়ে যাবে, কিন্তু এটার কম বা এইটার পর্যন্তই কি করতে পারবে, দড়িটি এই পরিমাণ বল সহনশীলতা রয়েছে। মঙ্গল গ্রহের ভর 6.4 × 10⁻23 কেজি এবং ব্যাসার্ধ 3390 কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবে? এবং মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে? তার মানে আমাকে এখানে দুটা কোশ্চেন রয়েছে, একটা হলো অভিকর্ষ ত্বরণ আর একটা হলো গিয়ে তোমার ওজন কত। তার মানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে, আমাকে জি এর মান নির্ণয় করতে হবে, এবং হলো আমাকে ওজন মানে কত ডাব্লু নির্ণয় করতে হবে, ডাব্লু সমান সমান। এই দুটা কোশ্চেন আমরা নির্ণয় করতে পারবো কিনা, চলো আমরা এই দুটা কোশ্চেনের উত্তরটা করে আসি। সর্বপ্রথম আমাদের এখানে জি এর সূত্র যদি আমরা দেখি, জি এর সূত্র যেটা রয়েছে, জি হলো গিয়ে কত, জি ছোট হাতের জি, তার মানে অভিকর্ষ ত্বরণ, জি এম বাই কত আর স্কোয়ার। এখানে জি হলো গিয়ে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হলো গিয়ে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একটা বিষয়, এই যে জিটা রয়েছে, এই জি এর মান অবশ্যই তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এই জি এর মানটা কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে মুখস্থ লিখতে হবে। এবার সে মঙ্গল গ্রহের ভর আমাদের দেওয়া আছে 6.4 × 10⁻23 কেজি, এবং ব্যাসার্ধ আছে কত, 3390 কিলোমিটার। একটা বিষয় হলো গিয়ে আমরা কখনো কিলোমিটারে কখনো কোনো অঙ্ক করতে পারি না, আমাকে অবশ্যই
তাকে মিটারে প্রকাশ করতে হবে, তখন মিটার, কিলোমিটার থেকে যদি আমাকে মিটারে প্রকাশ করতে হয় তখন আমাকে কি করতে হয়, 1000 দ্বারা গুণ করি। তাহলে 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তার মান কত পাওয়া যাবে, আমাদের 3390000 মিটার। আমাকে অভিকর্ষ ত্বরণের মান জি নির্ণয় করতে হবে এবং একইভাবে আমাদের কত ডাব্লু কেও নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি জি সমান সমান জি এম বাই কত আর স্কোয়ার। তাহলে আমাদের জি এর মান পাওয়া গেছে, জি এর মানটাকে বসিয়ে দিলাম, এম এর মানও পাওয়া গেছে 6.4 × 10⁻23, তাও বসিয়ে দিলাম, এবং আর এর যে মানটা পাওয়া গেছে আর এর মানটা বসিয়ে দিলাম। দিয়ে যদি আমাদের ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাবো কত, জি এর মান 3.71 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো কি অভিকর্ষ ত্বরণকার মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণ। এবার আসি ওজনের ক্ষেত্রে। মনে করি আমাদের যে আমাকে এখানে বলা হয়েছিল যে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে। এখন ওজনের ক্ষেত্রে সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করো, জানা না থাকলে মেপে নাও। তার মানে তোমার যে ভরটা রয়েছে সেই ভর নিয়েই তোমাকে ওজন বের করতে বলা হয়েছে। ধরে নিলাম আমার যে ভর বা আমাদের যে একজনের একটা আনুমানিক একটা ভর আমরা ধরে নিলাম, সে ভরটা কত 52 কেজি, আমরা আনুমানিকভাবে একটা ভরকে ধরে নিলাম। তাহলে তার ওজন কত, ওজন নির্ণয়ের সাথে ডাব্লিউ সমান সমান এম জি। এম হলো গিয়ে ভর, জি হলো গিয়ে কত অভিকর্ষ ত্বরণ। এখন ভর এম, এম এর মান আমরা কত নিয়েছি 52 কেজি, এবং জি এর মান, জি হলো কি অভিকর্ষ ত্বরণ। কোথায় অভিকর্ষ ত্বরণ, মঙ্গল গ্রহের। আমরা মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করে আসছি কত 3.71। যদি হয় তাহলে আমাদের কত, এটাকে বসিয়ে দিয়ে গুণ করলাম, গুণ করলে আমাদের কি পাওয়া গেল, আমাদের ওজন পাওয়া গেল। আগের উদাহরণে উল্লেখিত যে স্কুটারের প্রতিটি চাকার, দেখো আমরা এর আগে একটা স্কুটারের ভর পেয়েছিলাম, একটা বন্ধু কি করেছিল একটা স্কুটারের উপর উঠেছিল, তাদের ভরকে আমরা নিয়েছিলাম এবং তা দিয়ে আমরা অঙ্ক করেছিলাম। এখন সেই স্কুটারের ভরের কথাই বলা আছে যে আগের স্কুটারের যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণে স্কুটারের প্রতিটি চাকা মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল, তার মানে এক একটা চাকায় যে স্পর্শ করে আছে তার ক্ষেত্রফল হলো 10 সেন্টিমিটার স্কোয়ার। হলে তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে, তার মানে ওই যে স্কুটারটা স্পর্শ করে রয়েছে যতটুকু জায়গা ক্ষেত্রফল জুড়ে দুটো চাকায়, এবং সেই প্রতিটি চাকায় কতটুকু করে চাপ প্রয়োগ করতেছে এটাকে বের করতে বলছে। সেটা বের করতে পারবে, চলো আমরা এটা দেখে নেব। এবং আর একটু কি আছে, মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে, না অবশ্যই একই থাকবে না, কারণ দ্বিতীয় চাকা, আমাদের দুটো স্কুটার, একটা স্কুটার যখন থাকে দুটো চাকা এবং সেই চাকার উপরে কি থাকে, এটার একটা ক্ষেত্রফল রয়েছে, এটার একটা ক্ষেত্রফল রয়েছে। যখন উভয় চাকা থাকে ভূমির উপরে তখন স্পর্শ করে উভয় কি করে সমান একটা চাপ প্রয়োগ করে, কিন্তু এই চাকাটা যখন আমাদের যদি একটু উপর দিকে করে দেওয়া হয় তখন তার ভরটা, সম্পূর্ণ ভরটা এসে কি করবে, এই চাকার উপর এসে পড়বে। তখন কিন্তু এই চাকার উপর যখন ভর এসে পড়বে তখন তার চাপটা একই রকম থাকবে না, তখন ওই চাকার চাপও কি হবে এটার সাথে এসে যুক্ত হয়ে যাবে। চলো তাহলে আমরা এর সমাধানটা দেখে নিই। আমাদের যে ভরটা ছিল আমরা যদি একটু দেখি যে আমাদের মূলত যে স্কুটার ভরটা ছিল, ভর হলো গিয়ে 110 কেজি, ক্ষেত্রফল এ সমান সমান আমাদের যেটা রয়েছে 10 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের রয়েছে এখানে সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমাদের একটা বিষয় জানতে হবে, আমরা কখনো সেন্টিমিটারে কোনো অঙ্ক করতে পারি না, সুতরাং আমাদের এটাকে কিসে প্রকাশ করতে হবে, মিটারে। তাই আমরা এটাকে কি করলাম, মিটারে প্রকাশ করে নিলাম। এবং আমাদের যে অভিকর্ষ ত্বরণের মান রয়েছে জি, সেটার মান হলো কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের নির্ণয় করতে বলছে চাপ পি সমান সমান কত, এইটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি চাপ পি সমান সমান কত F/A। আবার আমরা নিউটনের গতির যে দ্বিতীয় সূত্রটি রয়েছে ওইখান থেকে এফ মানে আমরা পেয়েছি এফ ইকুয়াল টু কত, আমরা পেয়েছিলাম এম জি। সেই এফ এর পরিবর্তে আমরা কি করলাম, এফ এর মানটাকে বসিয়ে দিছি এম জি,
ডিভাইডেড বাই এম। এখানে এম হলো গিয়ে ভর, সেই স্কুটারের ভর কত ছিল 110 কেজি, জি হলো গিয়ে বিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এ হলো গিয়ে ক্ষেত্রফল, তার মানকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার বসিয়ে দিয়ে আমরা যদি এটাকে কি করি, ক্যালকুলেটর চাপ দিই, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের একটা মান পাওয়া যাবে এত নিউটন পার মিটার স্কয়ার। আমাদের প্রথমত আমরা চাপ নির্ণয় করলাম। এখন এটা প্রতিটি চাকার যে চাপটা ছিল সেই চাপটা। এখন আমাদের কথা বলছে, যদি আমরা একটি চাকার উপরে পুরো ভর দেওয়া হতো, মানে কোনো একটা কাজের ফাঁকে যদি একটা চাকা উঁচু করা হতো, তখন কিন্তু পুরো ভরটা কি হতো, এক চাকার উপরে এসে পড়তো। তখন তার চাকার যে আগে যে চাপ ছিল, তার সেই চাপটা কিন্তু ওই চাকারও সমপরিমাণ চাপ আবার বেড়ে যাবে। তার মানে তুমি যা পেয়েছো তার থেকে কি হয়ে যাবে, অপর চাকার সাথে এসে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে আমরা চাপটা পেয়েছি, এটার সাথে তাই আমরা কি করে দিলাম, 2 গুণ করে দিলে তার দ্বিগুণ একটা মান নিউটন মিটার স্কয়ার পাওয়া যায়। এরপরে ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনটা রয়েছে কি রয়েছে আমরা যদি একটু দেখি। আমাদের বলছে বাতাসের গড় ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। রো কত রয়েছে 1.3 কেজি পার মিটার কিউব, এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ রয়েছে কত 101,325 নিউটন পার মিটার স্কয়ার হয়ে থাকে। এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে? হ্যাঁ, চলো আমরা এই সমাধানটি দেখে নিই। এখানে আমাদের যে ঘনত্ব ছিল, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করছি। রো সমান কত 1.3 কেজি মিটার পার মিটার পার কিউব, এবং চাপ ছিল আমাদের এত নিউটন পার মিটার স্কয়ার। উচ্চতা, আমাদের উচ্চতাকে উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করতেছি, এটা আমাকে বের করতে বলছে, এইচ সমান কত হবে। এখন আমরা জানি চাপ থেকে নির্ণয় সূত্র, চাপ সমান পি সমান কত এইচ রো জি। এখন আমাদের দরকার ছিল কত, রোকে দরকার, সুতরাং আমাকে এই পক্ষটাকে দরকার, তাই আমরা কি করলাম, পার্শ্বকে একটু ঘুরিয়ে নিলাম, এটাকে এই পাশে নিয়ে নিছি আর এটাকে এই পাশে নিয়ে নিছি। তাহলে কত হলো, এইচ রো জি সমান পি। যেহেতু আমাকে কি দরকার, আমাদের এখানে রোকে না এইচকে দরকার, তাহলে আমাকে এইচকে দরকার, তাহলে আমরা কি করব, রো এবং জি গুণ রয়েছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যায়। এখন আমাদের যে চাপটা রয়েছে, চাপের মান বসিয়ে দিলাম, এবং রো ঘনত্বের মান বসিয়ে দিয়েছি, এবং একই রকমভাবে জি এর মানকে বসিয়ে দিলাম। জি এর মানকে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে আমাদের কি পাওয়া যাবে, কাঙ্ক্ষিত মানটা পাওয়া যাবে। মানবদেহের গড় ঘনত্ব, তাহলে ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। মানবদেহের গড় ঘনত্ব রয়েছে, এবং বিশুদ্ধ পানির ঘনত্ব, দেখো আমাদের এখানে আলাদা করে ঘনত্ব রয়েছে, একটা বিশুদ্ধ পানির ঘনত্ব, আবার মানবদেহের ঘনত্ব, এবং আবার বলছে আমাকে কিসের কথা, ডেড সি এর পানির ঘনত্বের কথা বলে দেওয়া আছে। ডেড সি এর পানির ঘনত্ব, তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে যাবে বা ডুবে থাকবে। তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে, সেক্ষেত্রে তোমার শরীরের কত অংশ ভেসে থাকবে। তার মানে আমাকে এখানে দুটা কোশ্চেন, একটা হলো তুমি যখন স্বাভাবিক কোনো সুইমিং পুলে সাঁতার কাটো, তখন তোমার শরীর কতটুকু ডুবে যাবে। আবার এর পরিপ্রেক্ষিতে যদি বলা হয় যে ডেড সিতে যদি তোমাকে সুযোগ দেওয়া হতো, বা তুমি যদি সুযোগ পাও, সেক্ষেত্রে তোমার শরীর কতটুকু অংশ ভেসে থাকবে, এটা তোমাকে বের করতে বলছে। তার মানে আমাকে এখানে দুইটা অ্যান্সার নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা অ্যান্সারটাকে একটু দেখে নিই। সর্বপ্রথম যদি আমরা দেখি সুইমিং পুলে, তো সুইমিং পুলে আমাদের ডুবে থাকা অংশ, তো ডুবে থাকার অংশ নির্ণয় সূত্র হলো গে মানবদেহের ঘনত্ব ডিভাইডেড বাই হলো গে কত, পানির যার ভিতরে তুমি নিমজ্জিত হবা, তুমি নামবা বা প্রবেশ করবা, তার ঘনত্ব হলো গে দ্বারা ভাগ করতে হবে তোমার ঘনত্বটাকে। এখন তাহলে মানবদেহের ঘনত্ব, তাহলে মানবদেহের তোমার একটা ঘনত্ব রয়েছে, এবং পানির ঘনত্ব ইন্টু কত 100%। তাহলে এখানে কত, মানবদেহের আমাদের ঘনত্ব ছিল 985, এবং পানির ঘনত্ব ছিল 1000 ইন্টু কত 100%। এখন এটাকে যদি আমরা কি করি,
ক্যালকুলেট করি, ক্যালকুলেট পাওয়া যাবে কত? 98.5%। তার মানে তুমি যদি সুইমিং পুলে যে ডুবে থাকা অংশ, তার মানে তোমার সুইমিং পুলে কতটুকু ডুবে থাকবে, এতটুকু অংশ কি হবে? ডুবে থাকবে। এবার আসি ডেড সিটে ডুবে থাকা অংশ। একই রকমভাবে ডেড সিটে তোমার কতটুকু অংশ ডুবে থাকবে, যদি আমরা এই একই সূত্র থেকে বের করি যে ডেড সিতে ডুবে থাকা অংশ একই রকম মানবদের ঘনত্ব ডিভাইডেড বাই হলো গিয়ে কত? পানির ঘনত্ব। তাহলে পানির ঘনত্বের ক্ষেত্রে যদি ইন্টু কত? 100%। তাহলে আমাদের কত? মানবদের ঘনত্ব বাই পানির ঘনত্ব, মানে কোন পানি? এটা হলো গিয়ে ডেড সির পানির ঘনত্ব ইন্টু কত? 100%। এটাকে যদি আমরা করি কত পাওয়া যাবে? আমাদের 79.43%। এইটুকু কি হবে? এইটুকু হলো গিয়ে ডুবে যাবে। কিন্তু দেখো আমাদের প্রশ্নটা কি বলছিল? আমাদের প্রশ্নটা বলছে হলো গিয়ে কত শতাংশ ভেসে থাকে, কত শতাংশ ভেসে থাকার কথা আমাদের বলা হচ্ছে। এখন তাহলে কত শতাংশ আমাদের ভেসে থাকবে, এটা হলো গিয়ে আমাদের বিষয় যে দেখতে হবে। এখন তাহলে আমরা এটা পেলাম হলো গিয়ে ডুবে যাওয়া অংশ। তাহলে আমরা ধরে নিলাম আমাদের সর্বমোট শতাংশ হলো গিয়ে কত? 100%। তাহলে 100% থেকে কি করেছে? এই শতাংশ পরিমাণ কি হচ্ছে তোমার? ডুবে যায়। তার মানে বিয়োগ কত? 97 দশমিক কত? 40। তাহলে এখন কত? আমাকে যদি 100% থেকে 97 দশমিক আমরা কি করি? 43কে বাদ দিই, তাহলে আমাদের পাওয়া যাবে কত? 20 থাকবে। এটা হলো কি তার অ্যান্সার। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।